ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। গত ক্লাসগুলিতে আমি জীবনবিজ্ঞান বিষয়ের সালোক সংশ্লেষ ও শ্বসন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে পুষ্টি সংক্রান্ত বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু সালোক সংশ্লেষ, শ্বসন বা পুষ্টি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসে, শুরু করা যাক। পুষ্টি কি? খাদ্য উপাদান গ্রহণ করে শক্তি প্রাপ্তির পদ্ধতিকে পুষ্টি বলা হয়। তাহলে যে খাদ্য উপাদান আমরা গ্রহণ করছি তার মাধ্যমে দেহে যে শক্তি প্রাপ্তি ঘটছে সেই পদ্ধতিকেই কিন্তু পুষ্টি বলা হয়। জীবের গঠন ও পুষ্টি সাধনের প্রয়োজনীয় মৌলগুলি কী কী? জীবের গঠন আর পুষ্টি সাধনের জন্য কী কী মৌল আমাদের দেহে প্রয়োজন সেইগুলো সম্পর্কে জানব। প্রয়োজনীয় মৌলগুলি কী? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, দস্তা, অ্যালুমিনিয়াম, সিলিকন, আয়োডিন ইত্যাদি। এগুলো কিন্তু প্রধান মৌল হলো কার্বন। এর মধ্যে হচ্ছে প্রধান মৌল কার্বন। এই প্রত্যেকটি মৌল আমাদের দেহে পুষ্টি সাধনের জন্য বা জীবের গঠনের জন্য প্রয়োজন। তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কার্বন। কার্বনের ফলে দেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তো শক্তির বিভিন্ন আকার কী কী? যে শক্তির আকার কী? যেমন রাসায়নিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি। এর আগের ক্লাসে আমরা জেনেছি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কি তাপ শক্তি থেকে কী শক্তিতে পরিণত হচ্ছে? রাসায়নিক শক্তিতে বা আলোক শক্তি থেকে। জীবের প্রয়োজনীয় শক্তির আকার কী? জীবের কেবলমাত্র রাসায়নিক শক্তি, আলোক শক্তি গ্রহণ করতে পারে। তো জীব কেবলমাত্র কি রাসায়নিক শক্তি ও আলোক শক্তি, এই দুটো শক্তি কিন্তু গ্রহণ করতে পারে। এটা কি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। আমরা জেনেছি সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হচ্ছে। বিশ্বের সমস্ত শক্তির উৎস সূর্য। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ উৎস। বিশ্বের সমস্ত শক্তির উৎস কী হবে? সূর্য। সবুজ উদ্ভিদের পাতা কাণ্ড সবুজ হওয়ার কারণ কি? যে সবুজ উদ্ভিদের পাতা কাণ্ড, এখানে কারণ পাতাতে ক্লোরোফিল থাকে। পাতাতে ক্লোরোফিল থাকার জন্য কিন্তু পাতার রং সবুজ। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের কোন কলায় থাকে? মেসোফিল কলায়। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ, এর আগের ক্লাসে সালোক সংশ্লেষের চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম তখন ভালোভাবে সমীকরণটি বুঝিয়ে দিয়েছিলাম। আবার একবার দিচ্ছি। 6CO2 6H2O, আলোক শক্তি যুক্ত হচ্ছে C6H12O6 আর 6O2। তাহলে এই অক্সিজেন এটা মুক্ত হচ্ছে, এটা গ্লুকোজ, এটা কি জল, এটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে উদ্ভিদ, আর মাটির নিচে থেকে জল। এরপর যে আলোক শক্তি বা সৌরশক্তি থেকে সৌরশক্তি গৃহীত হচ্ছে, গৃহীত হওয়ার পরে একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, সৌরশক্তি গ্রহণের ফলে কি হচ্ছে? এখানে C6H12O6, এটা গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, যেটা পাতায় সঞ্চিত হয় বা উদ্ভিদের সবুজ অঙ্গে সঞ্চিত হিসাবে থাকছে স্থৈতিক শক্তিরূপে। আর 6O2, এখানে যে অক্সিজেন মুক্ত হচ্ছে। তাহলে এই অক্সিজেনের উৎস কোথায়? এই জল। আর এই যে C6H12O6, এখানে যে অক্সিজেন আছে এর উৎস কোথায়? কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু পরীক্ষায় আসে, ঘুরিয়ে ফিরে জিজ্ঞাসা করে, খুব একটা ভালো প্রশ্ন। এরপর সূর্যালোকের উপস্থিতিতে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত হয়। এডিপি ও এটিপির ফুল ফর্ম কি? আচ্ছা, এটাই অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মৃতজীবী বা স্যাপ্রোফাইট পুষ্টি গ্রহণ করে এমন কয়েকটি উদ্ভিদের নাম কি? ব্যাঙের ছাতা, ইস্ট, এরা মৃতজীবী কিন্তু। মিউকর, পেনিসিলিয়াম, এরা কিন্তু মৃত জৈব বস্তুর উপরে কিন্তু এরা থেকে কিন্তু এদের যে পুষ্টি সংগ্রহ করে। স্বর্ণলতা কোন ধরনের পুষ্টি গ্রহণ করে? পরজীবী বা প্যারাসাইট। এই যে পরজীবী স্বর্ণলতা। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কিন্তু স্বর্ণলতা, এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এটা হবে কলসপত্রী বা ঘটপত্রী, ঘটের মতো দেখতে, এখানে নাম একটু বিকৃত করে দেওয়া হয়েছে। এটাকেই বলা হয় কলসপত্রী বা ঘটপত্রী, পাতাঝাজি, সূর্য শিশির। এরা কোন পুষ্টি গ্রহণ করে? এরা পতঙ্গভোগ পুষ্টি। এরা কিন্তু পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। তাহলে পতঙ্গভোগ যদি কোনো উদ্ভিদের নাম বলা হয় তাহলে সেক্ষেত্রে কলসপত্রী, পাতাঝাজি, সূর্য শিশির, এগুলো প্রত্যেকটি হবে। এগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর উদ্ভিদ গোষ্ঠীতে সর্বাধিক প্রয়োজনীয় মৌল বা কার্বনের উৎস কোনটি? এটা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থেকে কিন্তু। সালোক সংশ্লেষের সময় উৎপন্ন হাইড্রোজেনের উৎস কি? পরিবেশের জল।
যে হাইড্রোজেন পাওয়া যায় সালোকসংশ্লেষে সেটা কিন্তু পরিবেশের জল থেকে, এবং উৎপন্ন অক্সিজেনের উৎসও কিন্তু এই পরিবেশের জল থেকেই। উদ্ভিদ গোষ্ঠীতে প্রয়োজনীয় ধাতব মৌল পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদিগুলোর উৎস কোথায়? মাটি কিংবা জলে মিশ্রিত খনিজ লবণ। তাহলে মাটি বা জলে মিশ্রিত খনিজ লবণ থেকেই কিন্তু এই প্রয়োজনীয় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত যে ধাতব মৌল যেগুলো উদ্ভিদ গোষ্ঠীর প্রয়োজন সেইগুলো কিন্তু তারা গ্রহণ করছে, এবং প্রাণীদেহ পরবর্তীতে তাদেরকে ভক্ষণের মাধ্যমে তাদের দেহে সঞ্চিত হয়। এরপর যে পদ্ধতিতে দুটি ভিন্ন প্রকারের জীবের পরস্পরের উপর নির্ভর করে পুষ্টি সাধন করে তাকে কি বলা হয়? মিথজীবী পুষ্টি। এর আগে এক্সাম্পলগুলো দেখেছি কিন্তু, যে পেনিসিলিয়াম, ইস্ট এই সমস্ত ব্যাকটেরিয়া যারা মৃত জৈব বস্তুর উপরে অবস্থান করে তাদের পুষ্টি সম্পন্ন করে তাদেরকে বলা হয় মিথজীবী পুষ্টি। এরপর প্রাণী পুষ্টির মধ্যে প্রাণী পুষ্টি কয়েকটি পর্যায়ে সম্পন্ন করা হয়। প্রাণী পুষ্টি পাঁচটি পর্যায়ে সম্পন্ন হচ্ছে। প্রথম খাদ্য গ্রহণ, পরিপাক, শ্বসন, আত্তীকরণ আর বহিষ্করণ। এই পাঁচটি ভাগেই কিন্তু প্রাণী পুষ্টি বা পাঁচটি পর্যায়ে কিন্তু প্রাণী পুষ্টি সম্পন্ন হয়। প্রাণী গোষ্ঠীর কোন পর্যায়ে সরল অণু, অ্যামাইনো অ্যাসিড অণু, রক্ত বা লসিকা বাহে প্রবেশ করে? এটা তৃতীয় পর্যায়ে বা শ্বসনের ফলে। বিএমআই কি? বিএমআই বডি মাস ইন্ডেক্স। এটা হলো একজন ব্যক্তির স্বাস্থ্যকর ওজনের অনুমান সূচক। একজন ব্যক্তির স্বাস্থ্যকর বিএমআই কত? 20 থেকে 24। আর বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট, বিএমআর এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। বেসাল মেটাবলিক রেট মানে মৌলবিপাকীয় হার। এরপর গুরুত্বপূর্ণ বিষয় আসছে যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, ভিটামিন হলো একটি জৈব যৌগ যা মানুষের শরীরে খুব সামান্য পরিমাণ প্রয়োজন, কিন্তু তার কার্যকারিতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক কার্বোহাইড্রেটের চাহিদা কত? একজন প্রাপ্তবয়স্ক লোকের কার্বোহাইড্রেট 400 থেকে 500 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক প্রোটিনের চাহিদা 70 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক কার্বোহাইড্রেটের বা শর্করার চাহিদা কত গ্রাম? 75 গ্রাম। একজন প্রাপ্তবয়স্ক দৈনিক কার্বোহাইড্রেট বা শর্করার চাহিদা। একজন প্রাপ্তবয়স্ক লোকের ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের দৈনিক চাহিদার অনুপাত কত হবে? 1:1:4। ঠিক আছে, তো এখানে একটু মিস্টেক হয়েছে। এই যে দৈনিক লোকের কার্বোহাইড্রেট বা শর্করার চাহিদা কিন্তু 400 থেকে 500 গ্রাম, আর এখানে যে কার্বোহাইড্রেট দেওয়া হয় যেটা কার্বোহাইড্রেট এটাকে ফ্যাট, এটা ফ্যাটের চাহিদা কত? 75 গ্রাম, আর 70 গ্রাম প্রোটিনের। টোটাল এদের অনুপাত হচ্ছে 1:1:4। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মানুষের আহারে প্রয়োজনীয় উপাদান, তাদের উৎস ও অভাবজনিত লক্ষণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন অভাবজনিত লক্ষণ বা রোগ হিসাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়। খাদ্য উপাদান, উৎস, অভাবজনিত লক্ষণ বা কার্য। খাদ্য উপাদান কি? কার্বোহাইড্রেট। কোথায় পাওয়া যাবে? চাল, গম, মধু, চিনি, আলু, গাজর ইত্যাদি। ওজন কমে যাওয়া ও দুর্বলতা। তাহলে কার্বোহাইড্রেটের অভাবে কি হবে? দেহের ওজন কমে যেতে পারে আর দুর্বলতার সৃষ্টি হবে। প্রোটিন, দুধ, মাছ, মাংস, ডিম, বাদাম, ডাল। ওজন কমে যাওয়া, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া প্রোটিনের অভাবে। এরপর ভিটামিন, প্রায় বেশিরভাগ খাদ্যে ভিটামিন অল্প পরিমাণে থাকে। অভাবজনিত লক্ষণ পরবর্তীতে তালিকাতে দেওয়া হলো। ভিটামিনের অভাবে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়। এরপরে আরেকটা তালিকা আছে, সেখানে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, ওই জন্য এখানে দেওয়া হয়নি। ক্যালসিয়াম, দুধ, মাছ, ডাল ইত্যাদি, ডিম ইত্যাদি জায়গায় কিন্তু এই সোর্স ক্যালসিয়ামের। ভঙ্গুর হাড়ের ক্ষয়, অস্বাভাবিক স্নায়ু কার্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের ঘাটতিতে কিন্তু হাড় ভঙ্গুর হয়ে যাবে, ক্ষয় হবে, অস্বাভাবিক স্নায়ু কার্যর কিন্তু মানে স্নায়ুবিক যে কার্য সেটা সম্পন্ন করতে কিন্তু অস্বাভাবিকতার সৃষ্টি হবে, মানে বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হয়। লৌহ, সবুজ শাকসবজি, ডিমের কুসুমে কিন্তু প্রচুর পরিমাণে লৌহ আছে। লৌহের পরে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এটা রক্তাল্পতা হয়, কলাকোষে অক্সিজেন সরবরাহ, স্মৃতিশক্তি হ্রাস ইত্যাদি। এরপর ফসফরাস, মাছ, মাংস, দুধ, দানাশস্য ইত্যাদি। হাড় ও দাঁতের গঠনে ব্যাঘাত। আয়োডিনযুক্ত লবণ এবং সামুদ্রিক খাদ্য উপাদানে কিন্তু আয়োডিনের ঘাটতি মেটায়। দুর্বল মানসিক শক্তি, দুর্বল থাইরয়েড গ্রন্থি আয়োডিনের অভাবে। ক্লোরিন লবণ থেকে পাওয়া যায়। খাদ্যবস্তু হজম ও রক্তের লোহিত কণিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সহায়তা করে। এরপর
ম্যাঙ্গানিজ বাদাম শাকসবজির ফল, হাড় গঠন, জনন ও স্নায়ুকার্য ক্ষমতা হ্রাস করে। ক্রোমিয়াম মাংস সয়াবিনে পাওয়া যাবে, গ্লুকোজের আত্তীকরণে সহায়তা করে। কোবাল্ট গরুর মাংসে পাওয়া যাবে, ভিটামিন B12 সংশ্লেষ করে। কপার বাদাম, গরুর মাংসের যকৃৎ, কিশমিশ ইত্যাদি জায়গায় কিন্তু কপার পাওয়া যাবে, লোহিত কণিকা গঠনে সহায়তা করে। এরপর জিঙ্ক মাংস, ডিম, দুধ, দানাশস্য থেকে উৎপন্ন হয়, খাদ্য হজমে সাহায্য করে, প্রচুর উৎসেচক উৎপন্ন করে। সোডিয়াম লবণ ও বিভিন্ন শাকসবজিতে সোডিয়াম পাওয়া যায়, পাকস্থলী শরীরের বিভিন্ন অংশে জলের চাহিদা নিয়ন্ত্রণ করে কিন্তু সোডিয়াম। এইগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ সমস্ত মৌল, যেগুলো আমাদের দেহে বিভিন্নভাবে কার্যকারিতা বা তাদের যে কার্যকারিতার ফলে দেহে বিভিন্ন রোগ ব্যাধির থেকে আমাদেরকে রক্ষা করে। তো এগুলো কিন্তু একটা নিত্য প্রয়োজনীয় উপাদান, এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসাও করা হয়। এরপর কি ভিটামিন, বিভিন্ন ভিটামিনের অভাবজনিত লক্ষণ। ভিটামিনের নাম, ভিটামিন এ যার রাসায়নিক নাম রেটিনল। এর উৎস কোথায়? কাঁচা লঙ্কা, গাজর, টমেটো, পালং শাক, দুধ, ডিম, মাছ। এর অভাবজনিত লক্ষণ কি? রাতকানা এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া। এরপর ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সের ফলে কি হচ্ছে? ইস্ট কোথা থেকে পাওয়া যাচ্ছে? ইস্ট, ভাতের ফ্যান, ঢেঁকিচাটার চাল, দুধ, ডিম, পাঠার যকৃৎ ইত্যাদি থেকে। বেরি প্রেক্লার, রক্তল্পতা, বিভিন্ন রোগ হয়। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। টক জাতীয় ফলের উৎস স্ক্যারবি, দন্তরোগ, রক্তাল্পতা ইত্যাদি হয় কিন্তু ভিটামিন সির অভাবে। এরপর ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল বা কোলক্যালসিফেরল। বিভিন্ন মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে এটা পাওয়া যায়। রিকেট রোগ, দন্তক্ষয়, রক্ততঞ্চন বিঘ্ন ঘটায়। ভিটামিন ই যার রাসায়নিক নাম টোকোফেরল, সয়াবিন, অঙ্কুরিত ছোলার, সবুজ শাকসবজি ইত্যাদি জায়গায় পাওয়া যাবে। স্ত্রীলোকের বন্ধ্যাত্ব সৃষ্টি হয় এর অভাবে। ভিটামিন কে বা ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন যার উৎস কোথায়? সয়াবিন, শাকসবজি ইত্যাদি। প্রথমবিন এর মাত্রা হ্রাস করে এবং রক্ততঞ্চন ব্যাহত করে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর কারো কোনো বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর খুব শীঘ্রই এর সেকেন্ড পার্ট বেরোবে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।